করো। ওকে ফাইন, সোজা হয়েছে। তারপরে এখানে খেয়াল করো। ওকে ফাইন, তাহলে এতটুকু থাক। তাহলে এখানে যে কাজটা করছে বিজ্ঞানী আমাগা যে কাজটা করছে, যে বিজ্ঞানী অ্যামাগা কত সালে ভাই, এটা হচ্ছে সম্ভবত 1880 সালে। কত? 1880 সালে ফরাসি বিজ্ঞানী অ্যামাগা, আর ইংলিশে লেখা হয় অ্যামাগাট। তিনি তাপমাত্রা স্থির রেখে, কি স্থির রেখে, খুব ভেরি ইম্পর্টেন্ট, তাপমাত্রা স্থির রেখে পিভি ভার্সেস, কি করছে ভাইয়া, পিভি ভার্সেস ভি এর একটা গ্রাফ অঙ্কন করেন। তাহলে সেই গ্রাফটা কি, দেখো, পিভি ভার্সেস ভি এর একটা গ্রাফ অঙ্কন করেন। আচ্ছা, তাহলে তাপমাত্রা স্থির মানে সেটা কার সূত্র? তাপমাত্রা স্থির কোথায় থাকে? বয়েলের সূত্রে। তাহলে বয়েলের সূত্রে আমরা কি দেখছি, ধরো তাহলে এই দিক বরাবর আমাদের কি হবে, এই দিক বরাবর আমাদের কত ভাইয়া, এই দিক বরাবর আমাদের কত, এই দিক বরাবর আমাদের কত, পি, আর এই দিক বরাবর আমাদের কত, এই দিক বরাবর আমাদের কিন্তু পিভি। আচ্ছা, তাহলে সে বিভিন্ন চাপে প্রথমে ধরো পি1 এর মান এখানে একটা পাইছে, তাহলে পি1 ভি1 কোথায় পাবে? এখানে। তারপরে ধরো পি2 এর মান এখানে পাইছে, তার মানে পরের মানটা কোথায় পাবে? এখানে। কারণ আমরা কি জানি, পি1 ভি1 আর এখানে কত, পি2, তারপরে ভি2, এগুলো কি ভাইয়া কনস্ট্যান্ট না? এগুলো কনস্ট্যান্ট। তাহলে আলটিমেটলি আবার যদি এখানে পি3, তাহলে পি3 ভি3 কোথায় পাবো? এখানে। এমন করে দেখে যে আদর্শ গ্যাসের যে গ্রাফটা পায় সেটা হচ্ছে কেমন থাকে ভাইয়া, এমন। আদর্শ গ্যাসের যে গ্রাফটা পায় সেটা হচ্ছে কেমন, এমন। তাহলে এটা আমাদের সেই কি, আদর্শ গ্যাস। এটা আমাদের কি, সেই আদর্শ গ্যাস। আচ্ছা, এটা নিয়ে আগে বেসিক আইডিয়া জেনারেট করো। তাহলে এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে মাথায় রাখবা, জেড এর মান কত হয়? অলওয়েজ অন হয়। আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর মান অলওয়েজ অন হয়। জেড কি ভাইয়া? জেড হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক। জেড হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক অথবা পেষণ গুণাঙ্ক। দেখো, সংকোচনশীল গুণাঙ্ক অথবা পেষণ গুণাঙ্ক। ওকে ফাইন, সংকোচনশীল গুণাঙ্ক অথবা পেষণ গুণাঙ্ক। দেখো, তাহলে এখান থেকে আমরা এতটুকু জেড এর পরিচয় শিখলাম। তারপরে আমাদের কি গ্রাফটা কেমনে আনছে এটা আমরা দেখলাম। তাহলে আমাদের এই জেড এর মান আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এই জেড এর মান হয় হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়াল কত, 1। এটা আমাদের হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে, রিয়েল গ্যাসের ক্ষেত্রে জেড এর মান 1 থেকে কি হতে পারে, ছোট হতে পারে, আবার জেড এর মান 1 থেকে বড় হইতে পারে। কোন গ্যাসের ক্ষেত্রে? রিয়েল গ্যাসের ক্ষেত্রে। সেটা আমরা দেখব যে কেমনে আলটিমেটলি যে জেড এর মান 1 থেকে ছোট অথবা বড় হইতে পারে, সেটা আমরা দেখব এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। তারপরে সে কিছু গ্যাস নেয়, কি নেয় ভাইয়া? তারপরে সে কিছু গ্যাস নেয়। শুরুতে সে কি গ্যাস নিল? শুরুতে সে হাইড্রোজেন গ্যাস নিছে এখানে। তো হাইড্রোজেন গ্যাস নিয়ে দেখে যে আলটিমেটলি এটা তোমার আদর্শ গ্যাসের যে রেখা আছে, এই আদর্শ গ্যাসের রেখার উপর দিয়ে যায় না। যখন এই আদর্শ গ্যাসের রেখার উপর দিয়ে না যায়, তখন সে বুঝতেই পারলো যে এটা যদি আসলে আলটিমেটলি আদর্শ গ্যাস হতোই, তাহলে কি করতো ভাইয়া, এই আদর্শ গ্যাসের যে রেখাটা পাইছি আমি, তাহলে কিন্তু এর উপর দিয়ে যাইতো। তাহলে সেখান থেকে সে সিদ্ধান্ত নেয় যে এটা আমাদের কি না ভাইয়া, হাইড্রোজেন, এটা আমাদের আদর্শ গ্যাস না। তারপরে একই রকম ভাবে সে আবার কি নিছে, একই রকম ভাবে এটা একটু নিচে দিয়ে দেই। একই রকম ভাবে সে আবার কি নিছে, এখানে লোকে হাইড্রোজেন গ্যাস, কি নিছে ভাইয়া, হাইড্রোজেন গ্যাস। আবার একই রকম ভাবে পরবর্তীতে সে কি নেয়, পরবর্তীতে সে নেয় হচ্ছে হিলিয়াম গ্যাস, কি নেয়, হিলিয়াম গ্যাস। আচ্ছা, দেখেন, তারপরে আবার সে কি করে, আবার সে অক্সিজেন গ্যাস নেয়। অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে কি হয়, দেখো, অক্সিজেন গ্যাস একটু নিচে নেমে আবার উপরে চলে যায়, এটা কি আমাদের অক্সিজেন গ্যাস। তারপরে আবার এখানে এই যে কার্বন ডাই অক্সাইডের আগে আবার সে কি নেয়,
এখানে প্রথমে শুরুতে সে নাইট্রোজেন নেয়, প্রথমে শুরুতে সে নাইট্রোজেন গ্যাস নেয়, খেয়াল করো এখানে শুরুতে সে নাইট্রোজেন গ্যাস নেয়, দেন আবার কি নেয় অক্সিজেন, আবার কি করে আবার তোমার ফাইনালি তোমার কি নেয় একদম কার্বন ডাই অক্সাইড নেয়, কি নেয় কার্বন ডাই অক্সাইড। দেখো তাহলে এখানে কি কাহিনী ঘটে, এখানে আমাদের কয় ধরনের রেখা দেখতে পাচ্ছ তুমি আমায় একটু কষ্ট করে বলো দেখি। এখানে কিন্তু আমরা নরমালি দুই ধরনের রেখা পাচ্ছি, কয় ধরনের রেখা পাচ্ছি, এগুলো জিনিস কিন্তু আমাদের সামনে লাগবে, কয় ধরনের রেখা পাচ্ছি দুই ধরনের। এইটা যদি তুমি আলটিমেটলি বুঝতে পারো তাহলে সামনের দিকে আমাদের কিন্তু বোঝাইতে আর কোনো কষ্ট হবে না। এখন যে সিকিউ গুলো করব আমরা সেগুলো সব এর উপরই বেস করে। আচ্ছা তাহলে খেয়াল করো তুমি এখানে কি খেয়াল করবো ভাইয়া, এখানে আমি কয় ধরনের রেখা পাচ্ছি আমায় বলো দেখি। এখানে কিন্তু আমি দুই ধরনের রেখা পাচ্ছি, কয় ধরনের রেখা পাচ্ছি দুই ধরনের। কেমনে ভাইয়া, দেখো প্রথম ধরনের রেখা একগুলো রেখা আমার কি হয়েছে, একগুলো রেখা আমার দেখো একদম কি হয়েছে ভাইয়া, দেখো তো এই যে এটা না সরল রেখা না, একদম কি হয়েছে সরল রেখা, একদম কি হয়েছে ভাইয়া সরল রেখা। তাহলে প্রথম ধরনের রেখা আমি কি পাইছি, এই যে সরল রেখা, কি পাইছি সরল রেখা। আর দ্বিতীয় ধরনের রেখা আমরা কি পাইছি ভাইয়া, বক্র রেখা পাইছি না, দেখো তো এই যে নাইট্রোজেন অক্সিজেন তারপরে কি কার্বন ডাই অক্সাইড। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যেখানে দুই ধরনের রেখা পাওয়া যায়, প্রথম ধরনের রেখা সরল রেখা, প্রথম ধরনের রেখা কি ভাইয়া, প্রথম ধরনের রেখা সরল রেখা। দেখো এগুলো যে শুধুমাত্র আমার সিকিউর জন্যই লাগবে এমন না, এই আমাকে বক্রের উপর যদি ক্লাস নেওয়া যায় 2-3 ঘন্টা শুধু এর উপরই ক্লাস নেওয়া যাবে, ঠিক আছে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই লিখে দিচ্ছি যেগুলো তোমার পরীক্ষায় আসে। দেখো তাহলে প্রথম ধরনের রেখা আমরা কি পাই, সরল রেখা, কি পাই ভাইয়া সরল রেখা। আচ্ছা তাহলে সরল রেখা পাই, এই সরল রেখা কার কার ক্ষেত্রে পাইছি, এই যে হাইড্রোজেন আর কি হিলিয়ামের ক্ষেত্রে পাইছি না, হাইড্রোজেন আর কি এই যে হাইড্রোজেন কি পাইছি ভাইয়া বক্র রেখা পাইছি না, দেখো তো এই যে নাইট্রোজেন অক্সিজেন তারপরে কি কার্বন ডাই অক্সাইড। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যেখানে দুই ধরনের রেখা পাওয়া যায়, প্রথম ধরনের রেখা সরল রেখা, প্রথম ধরনের রেখা কি ভাইয়া, প্রথম ধরনের রেখা সরল রেখা। দেখো এগুলো যে শুধুমাত্র আমার সিকিউর জন্যই লাগবে এমন না, এই আমাকে বক্রের উপর যদি ক্লাস নেওয়া যায় 2-3 ঘন্টা শুধু এর উপরই ক্লাস নেওয়া যাবে, ঠিক আছে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই লিখে দিচ্ছি যেগুলো তোমার পরীক্ষায় আসে। দেখো তাহলে প্রথম ধরনের রেখা আমরা কি পাই সরল রেখা, কি পাই ভাইয়া সরল রেখা। আচ্ছা তাহলে সরল রেখা পাই, এই সরল রেখা কার কার ক্ষেত্রে পাইছি, এই যে হাইড্রোজেন আর কি হিলিয়ামের ক্ষেত্রে পাইছি না, হাইড্রোজেন আর কি এই যে হাইড্রোজেন আর কি পাইছি ভাই হিলিয়ামের ক্ষেত্রে পাইছি না। তাহলে আমি এখানে কি লিখতে পারি যে প্রথম ধরনের রেখা কার কার ক্ষেত্রে, হাইড্রোজেন আর কি হিলিয়াম, ওকে ফাইন। তারপরে আমাদের যে জিনিসটা খেয়াল করো, তারপরে আমি আবার পাইছি কি দ্বিতীয় ধরনের রেখা কি পাইছি বক্র রেখা। একটু নিচে লিখি একটা জিনিস আমি দেখাবো যে দ্বিতীয় ধরনের রেখা আমাদের কি ভাইয়া বক্র রেখা। তাহলে বক্র রেখা আমি কোথায় কোথায় পাইছি, এই যে নাইট্রোজেন পাইছি, তারপরে কি পাইছি এই যে নাইট্রোজেন, তারপরে আমি পাইছি হচ্ছে অক্সিজেন, আবার পাইছি হচ্ছে কি ভাইয়া কার্বন ডাই অক্সাইড। আচ্ছা এখন আমার কথা হচ্ছে ভাইয়া যে আপনি যে বললেন যে প্রথম ধরনের রেখা সরল রেখা হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে, এইটা কি আমার সবসময় সরল রেখাই হবে, এটা একটা কোশ্চেন। আর দ্বিতীয় যে কোশ্চেনটা হলো যে ভাইয়া যে বক্ররেখা যে পাইছে আমি নাইট্রোজেন আর অক্সিজেনের, সেটা কি অলওয়েজ কি হবে বক্ররেখাই হবে, নো নেভার। সেইটা তোমার ডিপেন্ড করবে আসলে তাপমাত্রার উপর। তুমি যদি এই সরলরেখাকে বক্ররেখার মতো করতে চাও, প্রথম ধরনের রেখাকে দ্বিতীয় ধরনের রেখার মতো করতে চাও, তোমার কিছুই করতে হবে না, জাস্ট একটু কষ্ট করে কি করবা, একটু কষ্ট করে মানে সরলরেখাকে যদি আমি বক্ররেখা করতে চাই তাহলে আমার টেম্পারেচারকে কি করবো ভাইয়া, যেহেতু নিচের দিকে নামাচ্ছি মাথায় রাখবা টেম্পারেচারকে আমার কমায় দিতে হবে। টেম্পারেচারকে যদি আমি কমায় দেই তাহলে প্রথম ধরনের রেখা থেকে আমি কি পাবো ভাইয়া, প্রথম ধরনের রেখা থেকে আমি দ্বিতীয় ধরনের রেখা পাবো। তাহলে এটা কিন্তু ফিক্সড না, এই হাইড্রোজেন আর হিলিয়ামের যে সরল রেখা এখানে যদি আমি তাপমাত্রা কমায় দেই তাহলেই কি করতে পারবো ভাই, বক্ররেখা করতে পারবো। এখন বক্ররেখাকে তুমি যদি কি চাও ভাইয়া, বক্ররেখাকে যদি তুমি সরল রেখা করতে চাও তাহলে মানে কি বক্ররেখা থেকে উপরের দিকে যাব, এটা জাস্ট মনে রাখার বুদ্ধি। তাহলে উপরে গেলে আমার কি করতে হবে, বাড়াইতে হবে উপরের দিকে গেলে। তাহলে আমার টেম্পারেচার আমি কি করব ভাইয়া, টেম্পারেচার এবার আমি বাড়ায় দেব, টেম্পারেচার এবার আমি কি করব বাড়ায় দেব। এইটুকু আমার কি হবে ভাইয়া, এখানে আমার
কাজ হবে, এইটুকু আমাদের এখানে কি হবে, কাজ হবে। আচ্ছা, তারপরে ভাইয়া আপনি একটা জিনিস লিখছেন এখানে যে জেড হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক। ওকে ফাইন, লিখছেন, ভালো কথা, আমার কোনো সমস্যা নেই, আপনি লিখছেন, আমরাও দেখছি। আচ্ছা, তাহলে এখানে ভাইয়া এই সংকোচনশীল গুণাঙ্ক জেড এর ক্ষেত্রে যে 1, এটা তো আমি দেখতেই পারতেছি, কিন্তু আপনি বাস্তব গ্যাসের ক্ষেত্রে বলছেন যে ভাইয়া একবার জেড এর মান হচ্ছে 1 এর ছোট হবে, একবার জেড এর মান 1 এর বড় হবে। কেমনে এটা একটু আমায় বোঝান। ওকে, সিয়াম ভাই যতক্ষণ আছে ততক্ষণ কোনো প্যারা নেই, ততক্ষণ বুঝতে কোনো সমস্যা নেই, খেয়াল করো। আচ্ছা, যেখানে আমার সেট করছে আদর্শ গ্যাসের সাথে, এইটা একটা পয়েন্ট, তাই না? যখন একদম চাপ আমি কি করি ভাই, একদম চাপ আমি কি, এটা কি আমার মূল বিন্দু না বা মূল বান্ধন না? তাহলে এই ক্ষেত্রে যখন আমার চাপ একদম কম থাকে, সেই ক্ষেত্রে আমার কি হয় বলো দেখি, এগুলো কিন্তু আদর্শ গ্যাসের মতোই আচরণ করে। চাপ বাড়ার সাথে সাথে আমার কি করে, এই ভিন্নতা প্রদর্শন করে। ওকে, তাহলে এই বিন্দুতে খেয়াল করো তো, এখানে যদি আমার অন হয় কি হয় ভাইয়া, খুবই ভালোভাবে খেয়াল করো, তুমি খুবই ভালোভাবে খেয়াল করো, এগুলো তুমি অনেক পড়ে আসছো, কিন্তু এইভাবে পড়ছো কিনা আমার জানা নেই। দেখো একদম নারী ভুড়ি যা আছে এই গ্রাফের সব তুমি শিখতে পারবা। তাহলে এই জেড এর মান এখানে কি ভাইয়া, এখানে কি এই পয়েন্টে জেড এর মান কত, 1 না? তাহলে দেখো তো এই পয়েন্টে যখন এই গ্রাফটা এখানে আসে, তার মানে আলটিমেটলি এখানে আমার জেড এর মান কি 1 এর কম না? আবার যখন এখান থেকে আবার কি হয় ভাইয়া, 1 এর বেশি হয়। তার মানে আমি কি বলতে পারবো ভাইয়া, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমার জেড এর মান কি হচ্ছে, জেড এর মান 1 এর ছোট হইতে পারে, 1 এর বড় হইতে পারে। এতটুকু ভাইয়া বুঝতে পারলাম। তাহলে আবার এখানেও সেম কাহিনী, এটাও তো সেম কাহিনী, প্রথমে কমে তারপরে বাড়ে, আবার এখানেও আমার কি সেম কাহিনী। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো আশা করি। আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা জিনিস তুমি মাথায় রাখো, আরেকটা জিনিস তুমি মাথায় রাখো, সেটা হচ্ছে বিচ্যুতি বা বিচ্যুতির মাত্রা। দেখো, বিচ্যুতি বা বিচ্যুতির মাত্রা, এটাও আমার অনেক সময় পরীক্ষায় আসে, যে বিচ্যুতি বা বিচ্যুতির মাত্রা। তাহলে দেখো, বিচ্যুতি বা বিচ্যুতির মাত্রা আমি এইটা কেমনে কি বের করে ভাইয়া, আমায় একটু দেখান কষ্ট করে। দেখো, তাহলে বিচ্যুতির মাত্রা, বিচ্যুতির মাত্রা মাথায় রাখবা, বিচ্যুতির মাত্রা বের করে হচ্ছে নরমালি আমার এই যে সংকোচনশীল গুণাঙ্ক আছে না, মানে আইডিয়াল গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক থেকে আমি কি করব, বিচ্যুতির মাত্রাটা বের করব। তাহলে জেড অফ কত আইডিয়াল, জেড অফ কত আইডিয়াল মাইনাস মাইনাস জেড অফ কত, জেড অফ কত রিয়েল। এটা নরমালি বিচ্যুতির মাত্রা যদি বলে, কোন রাইটারের বইয়ে স্যাররা এটা কি করছে, মাত্রা পার্সেন্টেজ 100% দিয়ে করছে। ওকে ফাইন, এটা আমরা পরবর্তীতে দেখি। যে আগে একটা জিনিস খেয়াল করো, তাহলে এখানে জেড অফ আইডিয়াল আমরা কি জানি, 1 জানি না, তাহলে 1 মাইনাস কত, জেড অফ কত রিয়াল। এখন এই জেড অফ রিয়াল কি হইতে পারে, এই জেড অফ রিয়াল 1 এর থেকে কি হইতে পারে, বড় হইতে পারে না? আচ্ছা, আগে আমার কথা বোঝার চেষ্টা করো, এই জেড অফ রিয়াল যদি 1 এর থেকে যদি বড় হয়, 1 এর থেকে যদি বড় হয়, এই জেড অফ রিয়াল যদি 1 এর থেকে বড় হয়, তাহলে আলটিমেটলি এই জেড অফ রিয়াল যদি 1 এর থেকে বড় হয়, তাহলে এই মানটা আমি কি পাবো, মাইনাস মান পাবো না? যদি 1 এর থেকে বড় হয় 2 হয়, তাহলে কত পাবো, -1। আবার এখানে তুমি খেয়াল করো তো, একই রকম ভাবে এই জেড অফ রিয়াল যদি 1 এর থেকে যদি কি হয়, কম হয়, তাহলে আলটিমেটলি এই মানটা কি পাবো, পজিটিভ মান পাবো না? তার মানে এই মানটা তুমি কি পাইতে পারি, পজিটিভও পাইতে পারি, নেগেটিভও পাইতে পারি। এই জন্য এই বিচ্যুতির মাত্রাটা লেখা হয় এমনি মড দিয়ে, কি দিয়ে ভাইয়া, মড দিয়ে আমরা লিখি, যে কি করি, যে 1 মাইনাস জেড অফ কত, জেড অফ কত রিয়াল ইন্টু কত 100%। এতটুকু বুঝতে পারছো কি না, এতটুকু বুঝতে পারছো কি না, এতটুকু বুঝতে পারছো কি না? যারা যারা আসো